আসসালামু আলাইকুম। কথা বলবো তারেক জিয়া এরই মধ্যে আন্তর্জাতিক চাপের মুখে পড়ে গেছেন। কিভাবে? আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন বা কেউ জানতে পারেন যে গত পরশুদিন 6টি আন্তর্জাতিক বৃহত্তম প্রভাবশালী আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন HRW, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, আরও অনেক, মোট 6টি তারেক জিয়ার কাছে চিঠি পাঠিয়েছে। এই কারণে চিঠি পাঠিয়েছে যে তারেক জিয়াকে তারা স্মরণ করিয়ে দিয়েছে যে বাংলাদেশের মানবাধিকারের কী পরিস্থিতি চলতেছে এবং তিনি নির্বাচনী প্রচারণায় কি বলেছিলেন এবং এখন তার কি উন্নতি হয়েছে, ইউনূসের আমলে দেশের কি পরিস্থিতি ছিল, এই সব উল্লেখ করে তাকে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে অবিলম্বে মানবাধিকার আরও উন্নয়নের জন্য তাকে কাজ করতে হবে। আজকে একইভাবে 9টি আন্তর্জাতিক সংস্থা মানবাধিকার এবং প্রেস ফ্রিডমের আর্টিকেল 19, বর্ডার উইদাউট রেস্ট্রিকশন, কি আছে আর এরকম মোট 9টি আন্তর্জাতিক সংগঠন তারেক জিয়ার কাছে চিঠি পাঠিয়েছে আজকেও। এবার বিষয় হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা। তারা সেখানে উল্লেখ করেছে যে বাংলাদেশের গণমাধ্যম এখন মুক্ত নয় এবং এটাও বলেছে যে ইউনূসের আমলে যে পরিস্থিতি ছিল এখনো তার থেকে কোনো উন্নতি ঘটেনি। তারা ওই একইভাবে তারেক জিয়াকে স্মরণ করিয়ে দিয়েছেন কখন তিনি কি বলেছেন এবং ইতিমধ্যে প্রায় 1 মাস শেষ হয়ে গিয়েছে, প্রায় না 1 মাসের অধিক হয়ে গিয়েছে, কিন্তু দেশের মানবাধিকার, গণমাধ্যমের স্বাধীনতা, মানুষের কথা বলার স্বাধীনতা, এগুলির কোনো উন্নতি হয়নি। তাকে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে বিনা বিচারে জামিনযোগ্য যে সমস্ত মামলায় হাজার হাজার রাজনৈতিক কর্মী, নেতাকর্মী, সাংবাদিকদেরকে, আইনজীবীদেরকে জেলে রাখা হয়েছে, এটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য না। 1 মাস সময় পার হয়ে গিয়েছে, এখনো কেন তারা মুক্ত হতে পারেনি? বিরাট একটা প্রশ্ন। এখন কথা হচ্ছে, আপনারা নিশ্চয়ই ভুক্তভোগী, যারা দেশে থাকেন, যারা এই সরকারের সমর্থক না, তারা দেখতেছেন যে কিভাবে একটা বন্দি জীবন পার করছে সরকারের বিরোধী পক্ষরা। এখানে কোনো আইনের শাসন নেই, এখানে কোনো গণতন্ত্র নেই, অথচ তারিখ 25শে ডিসেম্বর আসার পরে যেই বক্তৃতা তিনি করেছেন, এখন পর্যন্ত তার কথার সাথে তার কাজের কোনো মিল নেই। এবং গণমাধ্যম তো কিছুই লেখে না, আমাদের গণমাধ্যম তারাও তো বন্দী। ইউনূস যে তাদের হাত থেকে কলম ছিনিয়ে নিয়ে গিয়েছে, তাদের মুখে কষ্টের দিয়ে দিয়েছে, এখনো সেগুলি ফেরত দেওয়া হয়নি এবং সে কষ্টে বকুলে দেওয়া হয়নি। আপনারা গত 17 তারিখে আপনারা লক্ষ্য করেছেন, গতকালকেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 106তম জন্মবার্ষিকী ছিল। এদেশে শত শত পত্রিকা, 40টার উপরে
টেলিভিশন, হাতে গোনা 2-3টা পত্রিকায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী, জন্মদিন এই কথাটুকু লিখেছে, আর সবাই ছিল চুপ। এ সরকার কারো মুখ থেকে কোনো কথা বের হয়নি। বঙ্গবন্ধু তো শুধু আওয়ামী লীগের নেতা ছিলেন না, তিনি বিদেশের সকল মানুষের মুক্তির দূত ছিলেন। তিনি জাতির পিতা, এখন সংবিধানে বহাল আছে, কিন্তু চুপ করে বসে আছে। আর বিদেশি গণমাধ্যমে যেসব কথা অহরহ লিখছে, বলছে, তারেক জিয়া সেগুলি না শোনার ভান করতেছে, না দেখার ভান করতেছে। সে আছে তার তালে, সে আছে বেদরকারি কাজ নিয়ে। তার যে প্রতিশ্রুতি আইনের শাসনের, গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করার, মানুষের বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত করার, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করার, কোনোটাই সে পালন করছে না। আজকে এই যে কারাগারে আওয়ামী লীগের প্রবীণ নেতারা, বিচারপতিরা, সাংবাদিকরা, আওয়ামী লীগের কর্মী হাজার হাজার, কয়েকদিন আগে সাংবাদিক আনিস আলমকে মুক্তি পেয়েছেন। তার বেশ কয়েকটি সাক্ষাৎকার আপনারা দেখেছেন। তার কথা, সে বলেছে কারাগারে এখন আর অন্য কোনো কেউ নেই, শুধুই আওয়ামী লীগ। একটা দলেরই সব মানুষ কারাগারে বন্দী, তার নজিরবিহীন। জামিন দিলে আদালতের বারান্দা থেকে নামলেই আবার তাকে গ্রেপ্তার করা হয় ভিন্ন মামলায়, জামিন পর্যন্ত দেওয়া হচ্ছে না। শেখ হাসিনার সরকার তো 15.5 বছর ক্ষমতায় ছিল। বিভিন্ন ঘটনার কারণে, ঘটনা বলতে অগ্নি সন্ত্রাসের কারণে, ভাঙচুরের কারণে, জনগণের সম্পত্তি ধ্বংস করার কারণে, আন্দোলনের নামে সন্ত্রাস করার কারণে বিভিন্ন সময় বিভিন্ন নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে, মামলা দেওয়া হয়েছে, কিন্তু কিছুদিন পরে তারা মুক্ত হয়ে গেছেন, জামিনে ছিলেন। কিন্তু এখন আমি ডেভিল, তার কোনো নিয়ম নাই, কারণ নাই, দল নাই, প্রতিশ্রুতি নাই, কোনো কমিটমেন্ট নাই, তার কোনো হিসাব ধরবো না। সে হিসাবের বাইরে, সে একটা ডাকাত, সে একটা দেশদ্রোহী, তার কথা বিবেচনা করা হয়। কিন্তু যার একটা দল আছে, যারা একাধিকবার রাষ্ট্র ক্ষমতায় ছিল, বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে সাজানো ভোট, সন্ধ্যার ভোট, যেটাই হোক, জালিয়াতি ভোট, অসাংবিধানিক ভোট, বেআইনি ভোট, যাই হোক, একটা নাটকের মাধ্যমে ক্ষমতায় এসেছে। সে কিভাবে আইনের শাসন প্রতিষ্ঠা করার যে প্রতিশ্রুতি সে দেশ এবং বিদেশে দিয়েছে, বিভিন্ন পত্রিকায়, বিদেশি পত্রিকায় সাক্ষাৎকার দিয়ে, যেমন টাইম ম্যাগাজিনে, রয়টার্সকে, এএফপিকে, বিবিসিকে সাক্ষাৎকার দিয়ে যে সমস্ত কথা বলেছে, মানুষ তো অনেক, কেউ আমি তো প্রশ্নই আসে না, কেউ হয়তো ভুলক্রমে ভাবতে ছিল এ বোধহয় এক পরিবর্তিত তারেক, এক রিফাইন্ড সংশোধিত তারেক, পরিশুদ্ধ তারেক। না, আমরা 1 মাসের মাথায় এসে আজকে মূল্যায়ন করতে বাধ্য হচ্ছি। এটা শুধু আগের সেই তারেকই না, আগের যে নটোরিয়াজম, তাকে আরো আপডেটেড করা তারেক। কারণ এখন সে যেসব কাজগুলো করতেছে, বেআইনি কাজ, অগণতান্ত্রিক কাজ, অসাংবিধানিক কাজ, সবই ঠান্ডা মাথায় হাসির ছলে করতেছে, কুল ব্লাডেড লাইক হিজ ফাদার। কে কি বললো, কে কি লিখলো, হু কেয়ার্স, এরকম একটি ভাব তার মধ্যে।
কাজ করতেছে। এখন এই যে অপকর্মগুলো, আমি অপকর্মই বলবো, কারণ সুকর্ম যদি না হয় তাহলে সেটা অপকর্মই হবে। তাহলে সুকর্ম তো এখন পর্যন্ত একটাও করতে পারেনি, সে অপকর্ম করে বেড়াচ্ছে আর স্ট্যান্ডবাজি করে বেড়াচ্ছে। সরকারি গাড়ি নিবে না, সরকারি ড্রাইভার নিবে না, সেগুলো তো তার নিচে ব্যক্তিগত নিরাপত্তার জন্য সে বুলেট প্রুফ গাড়ি এনেছে, সেটাই চলতেছে। তার বিশ্বস্ত ড্রাইভার, সরকারি ড্রাইভারকে সে বিশ্বাস করে না, যার জন্য তার বিশ্বস্ত ড্রাইভারকে সে দিয়ে গাড়ি চালাচ্ছে। এগুলি তো বিষয়টা এই জায়গায়, কিন্তু বিষয়টা তো সে প্রচার করতেছে সরকারের কিছু আমি নিচ্ছি না। রাস্তা দিয়ে যাচ্ছে, সিগন্যালে দাঁড়িয়ে গেছে, দেখবেন একটা জিনিস, কি নাটকের নাটক, মানুষকে কত বোকা ভাবে। সিগন্যাল যখন যেখানে আটকায়, ওই সিগন্যালের প্রথম গাড়িটাই তার। কেন তার প্রথম গাড়িটাই বারবার তার হবে? কেন সে মাঝখানে থাকে না? তো সামনে আরো 50টা গাড়ি আছে, পিছনে আরো 50টা গাড়ি, 40টা গাড়ি আছে, মাঝখানে আটকে গেছে সামনের গাড়ি না, ওই যে আসতেছে। তো সে যেইগুলি কাজ করতেছে, যে এটা তো মানুষ বুঝে যায় ক্লিয়ারলি। আজকালকার লোকজন তো মানে, যদি আমি দুষ্ট বুদ্ধির যে মনে করি, তার চেয়ে অনেক বেশি দুষ্ট বুদ্ধির লোক রাস্তাঘাটে হাঁটাচলা করে। সো তারা বুঝে ফেলে, যারা খেয়াল করে যে তার গাড়ি সবসময় কেন সামনে, একেবারে সবার সামনে থাকে, কারণ ওই জায়গাটায় আগে থেকে রাস্তা বন্ধ থাকে সামনে দিয়ে, ঠিক ওই জায়গাটায় এসে দাঁড়াবে, তারপর ছবি টবি তুলবে, তারপর চলে যাবে। যদি হয়তো না, সামনে 25-30টা গাড়ি আছে, পিছনে 40-50টা গাড়ি আছে, মাঝখানে সে আটকা পড়েছে, তাইলে যে সে, তার জন্য গাড়ি থামানো লাগে না, সে ট্রাফিক সিগন্যাল মেনে চলে, এটা প্রমাণ হতো। সো বাসার থেকে বাইর হওয়ার আধা ঘন্টা আগের থেকে ওই রাস্তার মধ্যে চলে ঝাড়ফুঁক চলে, তারপরে দেখা যায় সে নিজের মতো করে যাচ্ছে। এইসব তো মানুষ শনিবারে অফিস করে, তো শনিবারে অফিস করে কি লাভ? এমন কি কাজ এর আগে মানুষ কাজ করেনি? তার মানে কি এর আগে মানুষ বেকার ছিল? যারা রাষ্ট্র পরিচালনা করেছে তারা শনিবারে কাজ করে নাই, তার মানে কি কাজ বন্ধ রয়েছে, দেশ সামনের দিকে আগায় নাই? তো উনি শনিবারে কাজ করে কি করতেছে? মানুষকে অ্যাডভার্টাইজ করতেছে আমি শনিবারেও কাজ করি। আজকে আবার দেখলাম তার তো মিডিয়া তার গোলামি করবে বা তার স্তুতি করবে। আজকে দেখলাম উনি ঈদের এই ছুটিতে বাসায় অফিস করবে, আবার বাসায় বসে অফিসে বসে আবার পোজ দিয়েছে ক্যামেরায়, সেটা আবার এখন ছাপিয়ে প্রচারণা করতেছে ঈদের এই সময় এসে বাসায় অফিস করবে। একা একা কিসের অফিস করবে? সারা দেশের সবকিছু অফিস আদালত বন্ধ হয়ে গেছে। আবার যদি বন্ধ না হয়, তার কাজ করার জন্য কাকে রাখবে? সে কোন অফিসের লোক রাখবে তাদের ছুটি ছাড়া বন্ধ করে? এগুলো হলো কাজ যখন নাই, আসল কাজ যখন করতে পারে না, তখন নকল কাজ নিয়ে এগুলি কসমেটিক কাজ মানুষকে দেখানো কৃত্রিমভাবে যে আমি কত ব্যস্ত, কত কাজ করি। আছে 17 বছর থেকে উনি প্ল্যান নিয়ে আসছে, ফ্যামিলি কার্ড, দুনিয়ার সব কার্ড দিয়ে শেখ হাসিনা বুঝাইয়া দিয়েছে দেশের মানুষকে, তার উপর থেকে আবার ফ্যামিলি কার্ড আবিষ্কার করেছে সম্পূর্ণ বেআইনিভাবে। এই ফ্যামিলি কার্ডের যে টাকা দেওয়া হচ্ছে সম্পূর্ণ বেআইনিভাবে দেওয়া হচ্ছে। কত বাজেটে ফ্যামিলি কার্ডের টাকা বলতে কোনো কিছু ছিল না, আরেক জায়গা থেকে টাকা আনতে হয়েছে। আরেক জায়গার থেকে টাকা আনা যায় না, চাইলেই আরেক জায়গা থেকে ফান্ড আনা যায় না, আরেকটা প্রকল্পে আনা যায় না। এটার জন্য আইন সংশোধন করতে হয় যে আমি আরেকটা প্রকল্পের জন্য বাজেট প্রণয়ন করেছি, এখন ওই প্রকল্প থেকে আমি টাকা নিয়ে আরেক প্রকল্পে দিচ্ছি। মানে যেই প্রকল্পকে আগে গুরুত্বপূর্ণ মনে করা হয়েছে সেই প্রকল্প এখন আর গুরুত্বপূর্ণ না, এখন এই ফ্যামিলি কার্ড নামক একটা পলিটিক্যাল ধান্দাবাজি, এটা এখন গুরুত্বপূর্ণ। অন্য প্রজেক্ট থেকে টাকা এনে এটার মধ্যে দেওয়া হচ্ছে, সম্পূর্ণ বেআইনি। এগুলির জন্য জবাবদিহি করতে হবে এক সময়, যদি সময় আসে। আর খালকাটা তো শুরু হয়েছে, আবার কৃষক কার্ড দিবে। মানে বেদরকারি যেগুলি আছে সেই সব কাজ নিয়ে মানুষকে দেখাইতেছে, আবার এগুলি প্রচার করতেছে। যা যা আমরা বলেছিলাম তা কি ভোটের কালি না শুকাতেই সেই প্রতিশ্রুতি আমরা বাস্তবায়ন শুরু করে দিয়েছি। তা এখন তো মানুষ বলে যে ভোটের কালি না শুকাতেই ধান্দাবাজি শুরু হয়ে গেছে।
মানুষের সাথে প্রতারণা শুরু হয়ে গেছে। যাই হোক, মূল কথা হচ্ছে সে এখন আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হয়েছে যে সে কাজ রেখে আকাশ নেওয়া ব্যস্ত। সে যেসব প্রতিশ্রুতি দিয়ে দেশি বিদেশি মানুষের কাছে এসেছে সেগুলির কোনো উন্নতি করতে পারেনি, যার জন্যেই আজকে আন্তর্জাতিক মহল মুখ খুলেছে। এই যে মানবাধিকার সংগঠনগুলো, এই যে বিভিন্ন অধিকার সংগঠনগুলো বিশ্বব্যাপী সুপ্রতিষ্ঠিত, তারা কিন্তু অ্যাডভান্স টিম। এই যে তারা পরপর দুইবার, এই 2 দিনের মধ্যে 48 ঘন্টার মধ্যে 2বার বিবৃতি দিল, তাকে চিঠি পাঠালো, এটা কিন্তু খুব খারাপ লক্ষণ। এখন দেশের মানুষকে সে বিদ্যাঙ্গুলি দেখাতে পারে, কিন্তু যারা এই নোটিশ তাকে করলো, এখন সে অন্তত এইটুক জানে যে তাদেরকে উপেক্ষা করা মানেই আগুনে হাত দেওয়া, হাত পড়ে যাবে। সে যে দেশ ঠিকমতো চালাচ্ছে না, মানুষের অধিকারের দিকে তার যে কোনো খেল নাই, বরং আরো অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। মিথ্যা মামলা, হাজার হাজার মানুষ কারা ভোগ করতেছে, সেগুলির দিকে খেয়াল নাই, উল্টা জামিন দিলে সেটা আবার সোনারেশ দেখাচ্ছে। এই যে কাজগুলি হচ্ছে, এগুলির জন্যই এখন আন্তর্জাতিক মহল মাত্র বলা শুরু করলো মাত্র 30 দিনের মাথায়। তাতেই বোঝা যাচ্ছে যে এর দৌড় কোন পর্যন্ত, কতটা ব্যর্থতায় পর্যবসিত হবে। দেশের উন্নতি তো গেছেই, আমি এখন দেখতেছি যে ইউনূস যেই পথে হেঁটেছে, তারেক সেই পথে আরো দ্রুত গতিতে হাঁটছে। তাহলে কি বোঝা গেল? ইউনূসের যেই পরিণতি হয়েছে, তারেকেরও একই পরিণতি হবে। ইউনূসের কি পরিণতি, কিছু মানে এমন তো না যে না সে মানে ক্ষমতাচ্যুত হয়েছে, জেলে গেছে, এটা না। ইউনূসের পরিণতি হয়েছে এই যে ইউনূস যখন ক্ষমতা দখল করে, প্রধানমন্ত্রীর চেয়ারে বসে, তখন দেশের মানুষ একটা অংশ কিছুটা আশাবাদী ছিল তার নামের উপরে। কারণ বিভিন্ন সময়ে সে যখন এখানে দুর্নীতি করেছে, মামলা মোকদ্দমা গিয়েছে, সাজা হয়েছে, তখন ওই প্রেক্ষিতে যে সমস্ত বিশ্ব নেতারা তার পক্ষে দাঁড়িয়েছিল, আমাদের দেশে একটা এলিট শ্রেণী তার পক্ষে যেভাবে দাঁড়িয়েছে, তাতে করে মানুষ বুঝতে পেরেছিল যে এই লোকটার পিছনে যখন বিশ্বের এত লোকই, এত গুরুত্বপূর্ণ লোক, প্রভাবশালী লোক আছে, নিশ্চয়ই সে দেশটাকে এগিয়ে নিতে পারবে। কিন্তু 18 মাসটা, 1 মাস 2 মাস যেতেই দেখা গেল কত বড় অযোগ্য, অপদার্থ, অদক্ষ লোক এবং দেশদ্রোহী লোক, স্বার্থপর লোক সেই। আমি সেইটাই মিন করেছি যে তারেক জিয়া ঠিক ওই পথেই যাচ্ছে, যে খুব সে যেমন 18 মাস সময় নিয়েছে, আমি মনে করি না তারেক জিয়া তার চেয়ে বেশি বুদ্ধিমান, তার চেয়ে বেশি চালবাজ যে 18 মাস পর্যন্ত পার করতে পারবে। তারেক জিয়া তার আগেই ধরা পড়ে যাবে সে যে একটা ফানুস, সে নিজেই একটা অপদার্থ, অযোগ্য, অদক্ষ। বাকিগুলির সামনের দিনগুলিতেই প্রমাণ হবে সে আর কি। মাত্র 1 মাসেই বিশ্বের মানবাধিকার এবং বিভিন্ন অধিকার প্রতিষ্ঠান এই চিঠিগুলোর মাধ্যমে, এই বিবৃতির মাধ্যমে তার মুখোশ উন্মোচিত করে দিয়েছে। সে আসলে লাইন ছাড়া বেলাইনে হাঁটা শুরু করেছে। এটা একটা সতর্ক বাণী। এরপরে আরো অনেক কিছুই আছে। কারণ একটা কথা আছে, কুকুরের লেজ 12 মাস নাকি 12 বছর নাকি চুঙ্গার মধ্যে রাখলে ছেড়ে দিলে আবার সে বেকা হয়ে যায়। আই এম সরি টু রেফার দিস এক্সাম্পল, রেফারেন্স। তারেক জিয়ারও ওয়ান হু ক্যানট চেঞ্জ হিজ ওন নেচার, কয়লা ধুইলে ময়লা ওঠে না, এটা আবারও প্রমাণিত হবে। ধন্যবাদ।